Daily Star editorial বলা হচ্ছে Israel's allies must see the moral imperative of a ceasefire. Unimpeded humanitarian access to Gaza is of utmost ইম্পর্টেন্স। আজকে ডেলি স্টার পড়বো, দুটো সেন্টেন্স আগে সলভ করি, তবে আজকে খুব চমৎকার একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো। তার আগে একটু অনুবাদ প্র্যাকটিস করি। বলছে ইসরায়েলস অ্যালাইস, ইসরায়েলের যে মিত্রদের মাস্ট সি, অবশ্যই দেখাতে হবে দ্য মোরাল ইম্পারেটিভ, বলা হচ্ছে যে এই যে নৈতিক বাধ্যবাধকতা অফ সিজ ফায়ার, মানে হচ্ছে যুদ্ধবিরতি। প্রিয় শিক্ষার্থী, এই সিজ ফায়ার বা ইম্পারেটিভ ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার পিছনে একটা সেন্টেন্স দেখেন, বলা হচ্ছে আনইম্পিডেড, মানে হচ্ছে যে নিরবিচ্ছিন্ন হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস, এই যে মানবাধিকার যে প্রবেশাধিকার অফ মানে টু গাজাতে, এটা সবচেয়ে আউটমোস্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু। সো আমরা দুইটা ভোকাব নিয়ে আগে একটু কথা বলি, একটা হচ্ছে আনইম্পিডেড, একটা হচ্ছে ইম্পারেটিভ। আমরা মোটামুটি জিনিসগুলো জানি প্রিয় শিক্ষার্থী, বাট তারপরেও একটু ভোকাবের ফরম্যাট নিয়ে কথা বলবো। দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পড়েছি প্রিয় শিক্ষার্থী, বলে না যে অপটেটিভ, ইম্পারেটিভ, এই ধরনের সেন্টেন্স আমরা পড়েছি না, যে আদেশ অনুরোধ জ্ঞাপক সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সো ইম্পারেটিভ আদেশ বা উপদেশমূলক, সেখান থেকে ডেলিবারেটিভ সুচিন্তিত, সেখান থেকে দেখেন ভিটুপারেটিভ যেটাকে বলি আমরা নিন্দাপূর্ণ, ইলাস্ট্রেটিভ দেখেন ব্যাখ্যামূলক, রিজেনারেটিভ মানে পুনরুৎপাদনকারী। সো এখানে রেটিভ সব জায়গায় সেম সাবফিক্স, এই যে ইম্পারেটিভ, ডেলিবারেটিভ, ভিটুপারেটিভ। সো এখান থেকে দেখেন রিজেনারেটিভ। সো আপনি এই যে শব্দগুলো পড়তেছেন বা আপনি ভোকাবগুলো জানার চেষ্টা করতেছেন, এখান থেকে যেটা হবে যে একটার সাথে 4-5টা অ্যাডভান্স ওয়ার্ড আপনি শিখতে পারবেন। ইম্পিড মানে বাধা দেওয়া, আনইম্পিড যাকে আপনি বাধা দিচ্ছেন না, নিরবিচ্ছিন্ন। ইম্পেডিমেন্ট তো বাধা, বুঝতেই পারতেছেন। ইম্পিডেন্স মানে প্রতিবন্ধকতা। সো এই যে আপনি শব্দগুলো একটু পড়বেন বা একটা শব্দের সাথে একটা শব্দের কানেকশন বুঝবেন, এতে আপনার ভোকাব রেঞ্জটা বাড়বে। আজকে আমরা প্রশিক্ষিত যেটা নিয়ে মূলত কথা বলবো, সেটা হচ্ছে যে ফাইন্ডিং সাবজেক্ট ভার্ব ফ্রম লং সেন্টেন্স। ডেলি এসরা তো পড়তেছি, সো লম্বা লম্বা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব খুঁজে বের করতে পারি না। প্রশিক্ষার্থী আপনাদেরকে আমরা বলেছিলাম যে 8টা জায়গায় সেন্টেন্স ভেঙে সলভ করা যায়। তার একটা ছিল যে সাবজেক্ট ভার্ব বা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকলে ভাঙা যায়। দেখেন এখানে নাম্বার 8 মানে 8 নাম্বার মার্ক করা আছে। সো এই যে আপনি সাবজেক্ট ভার্ব মার্ক করতে পারেন কিনা বা খুঁজে পান কিনা যে কোন ভার্বের কোনটা সাবজেক্ট, একটু খেয়াল করেন। বলা হচ্ছে all 4 Americans were placed in a vehicle and taken from the scene by armed men. এই যে taken ভার্বটা, এটা ওয়ার প্লেসড ভার্ব 1, এটা ভার্ব 2। এই টেকেনের কিন্তু সাবজেক্ট হচ্ছে অল 4 আমেরিকানস। সো এই যেটা অ্যান্ড কানেক্ট মানে কনজাংশন আছে বা কানেক্টর আছে, সো এই দুটো জিনিস বুঝতে পারলেন কিনা, দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন। আপনি যদি ধরতে পারেন যে আচ্ছা ঠিক আছে, অ্যান্ডের পরে যে ভার্ব তার সাবজেক্টটা পিছনে এবং সেন্টেন্সের একদম শুরুতে, তাহলে কি হচ্ছে, আপনি সেন্টেন্সের অর্থ বলে ইজি। দেখেন বলেছে 4 জন আমেরিকানকে, যে অল 4 আমেরিকানকে একটা গাড়িতে রাখা হয়েছিল, আর প্লেসড ইন ভেহিকেল একটা গাড়িতে রাখা হয়েছিল, এবং সশস্ত্র লোকেরা ঘটনাস্থল থেকে নিয়ে গিয়েছিলেন। টেকেন ফ্রম দ্য সিন, সিন মানে হচ্ছে ওই যে ঘটনাস্থল বা দৃশ্যমান যে জায়গা, সিন মানে কি দৃশ্য। সো দৃশ্যপট থেকে আর্মড ম্যান সশস্ত্র লোকেরা কি করছে, তাকে নিয়ে গেছে। সো আমার মনে হয় আপনি মোটামুটি ধরতে পারতেছেন। দেখেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে এফবিআই, নেক্সট সেন্টেন্সে দেখেন কি বলছে যে এফবিআই সিকিং, খেয়াল করেন, এফবিআই সিকিং দ্য public's help in the locating the Americans and identifying those responsible for the kidnapping. একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, যে এই যে ইজ সিকিং, এবারে দেখেন অ্যান্ড আইডেন্টিফাইং, এটাও ভার্ব এনজি, অ্যান্ড এর পরে ভার্ব এনজি, কন্টিনিউয়াস টেন্স কেন, কারণ এই যে বিভার্ব, এই যে বিভার্ব কিন্তু এখানেও আছে, মানে ইজ আইডেন্টিফাইং দোজ রেসপন্সিবল ফর দ্য কিডন্যাপিং। সো আপনি বুঝতে পারতেছেন কিনা যে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এফবিআই। সো আমাদের মূল ফোকাসটা হচ্ছে আপনাকে বিভিন্ন সেন্টেন্সের যে ফরম্যাট আছে প্রিয় শিক্ষার্থী, সেটা আলোচনা করে দিচ্ছি যাতে করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে দেখেন বলা হচ্ছে যে এফবিআই আমেরিকানদের শনাক্ত করতে, এই যে আইডেন্টিফাইং তাদেরকে শনাক্ত করতে এবং অপহরণের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কি করছে, জনগণের সাহায্য চাচ্ছে। এই যে সিকিং খুঁজে বের করতে, হ্যাঁ, যারা অপরাধী ব্যক্তি তাদের খুঁজে বের করবো, অ্যান্ড আইডেন্টিফাই ওই সমস্ত ব্যক্তিকে আইডেন্টিফাই করা, দোজ রেসপন্সিবল যারা কি দায়ী তাদেরকে ফর দ্য কিডন্যাপিং, এই যে অপহরণের জন্য তারা, এফবিআই ইজ সিকিং তারা কি চাচ্ছে, এই যে চাচ্ছে সাহায্য, সিকিং হেল্প, পাবলিকস হেল্প এই জনগণের সহায়তা, এই যে দেখেন জনগণের সাহায্য চাচ্ছে। সো খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী যে এই ভার্ব এবং এই ভার্বের দুটোর সাবজেক্ট যে এফবিআই, সেটা বুঝলেন কিনা। যদিও সেন্টেন্সটা খুব বেশি বড় না, বাট রিমেম্বার আমরা যদি দুইটা ভার্বের ফরম্যাট বুঝতে পারি, যেখানে কেন কন্টিনিউয়াস টেন্স, তাহলে নিশ্চয়ই ভিএফ পিছনে আছে কিনা সেটা খুঁজে বের করা, এবং ওই ভার্ব থাকলে সাবজেক্টটা কোথায়, বা একটা ভার্বের এই টেকেন ভার্বটা যে আসলো, দেখেন ওয়ার হচ্ছে বি ভার্ব,
প্লেস দেখেন ভার্ব 3, আবার ওয়্যার টেকেন দেখেন এটাও প্যাসিভ ফর্ম ভার্ব 3। কেন? কারণ এটা ভার্বের 3 ফর্ম করা হচ্ছে বা এটাকে প্যাসিভ ফর্ম করে দিচ্ছে। সো এই যে হুট করেই টেকেন তো হওয়ার কথা না, হুট করেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আসে না যতক্ষণ না তার পিছনে বি ভার্ব থাকে। সো এই যে আপনি গ্রামারটা বুঝলেন কিনা, এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে প্রিয় শিক্ষার্থী। আমরা মনে হয় আপনাকে কিছুটা হলো আইডিয়া দিতে পারছি। আর একটা সেন্টেন্স একটু সলভ করি, দেখেন আপনি ধরতে পারেন কিনা বা আপনার কাছে সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল মনে হয়। আমি আপনাকে দেখাই, দেখেন বলছে দ্য ইফ দ্য ডিইউপি অপোজেস ইট আচ্ছা অ্যান্ড appeals to the conservative Eurosceptics to do the same, the result will be terrible very quickly. So এইটা সাবজেক্ট উইল বি ভার্ব, একটা সেন্টেন্স ভার্ব 3 ভার্ব 2 ভার্ব 1, দেখেন তিনটা ভার্ব আছে, বাট এই ভার্বের সাবজেক্ট দ্য রেজাল্ট, বাট অ্যাপিলস দেখেন এই যে অপোজেস এই দুইটা ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ডিইউপি। হ্যাঁ, খেয়াল করে দেখেন এখানে এন্ড আছে। সো দেখেন বলা হচ্ছে যে যদি ডিইউপি এর বিরোধিতা করে, ইফ ডিইউপি অপোজেস ইট, এবং কনজারভেটিভ যারা ইউরোসেপটিক্স, যেটা এই বললাম কনজারভেটিভ ইউরোসেপটিক্সরা কি করে, অ্যাপিল করে কাছে ইউরোপদের কাছে একই কাজ করার জন্য আবেদন করে, এই যে টু ডু সেম সেম যে কাজ বা একই কাজ করার জন্য আবেদন করে রক্ষণশীল ইউরোসেপটিকদের কাছে, তাহলে রেজাল্ট উইল বি খুব ভয়াবহ হবে। এটা আসলে পত্রিকার মাঝখান থেকে নেওয়া, তো আপনি হয়তো অনুবাদটা খুব একটা রিলেট করতে পারবেন না যে আসলে ইউরোসেপটিক্স কি বা কিসের সাথে কি ঘটলো, সেটা ভিন্ন কথা প্রিয় শিক্ষার্থী। বাট আমি আপনাকে এটা বলার চেষ্টা করতেছি যে আপনি যখন বুঝতে পারতেছেন যে দুইটা ভার্ব আছে, সো কোন ভার্বের কোনটা সাবজেক্ট এটা বুঝতে হবে। মানে আমি আপনাকে এতক্ষণ যা বললাম তার মূল সামারি হচ্ছে আপনি সাবজেক্ট ভার্ব খুঁজে খুঁজে বের করতে পারেন কিনা, এবং একটা ভার্ব হুট করেই ভার্ব 3 কীভাবে হলো, তার পিছনে বিভার্ব কোথায় আছে বা সাবজেক্টটা কোথায় এটা পেলেন কিনা। কারণ যে 8টা জায়গায় আপনি সাবজেক্ট ভাঙবেন বা সেন্টেন্স খুঁজে বের করবেন, তার একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা পূর্ণাঙ্গ সেন্টেন্স। সো এই পূর্ণাঙ্গ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার এই কনফিউশনগুলো তৈরি হয় প্রিয় শিক্ষার্থী। আমরা মনে হয় এই জিনিসগুলো এর আগে আলোচনা করেছি, আমি আপনাকে আরেকটু পিছন থেকে দেখাই, তাহলে হয়তো আরেকটু ইজি লাগবে বা আপনার কাছে মনে হবে যে আপনি রিলেট করতে পারতেছেন, এবং এই জিনিসগুলো জটিল না। এই দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট পূর্ণাঙ্গ বাক্য ভেঙে প্যাসেজ থেকে অনুবাদ করা যায়, নাম্বার 6 ছিল। সো আপনি এই যে দেখেন দ্য নাম্বার উইল রাইজ ফার্দার, এই যে উইল রাইজ ফার্দার এটা কিন্তু একটা সাবজেক্ট ভার্ব আছে। সো এটা আপনি ধরতে পারলেন কিনা, যাচ্ছে এটা সিম্পল দেখা যাচ্ছে, কিন্তু যখনই দেখবেন যে একাধিক ভার্ব আছে কিন্তু সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু ঝামেলা। আশা করি আপনি কিছুটা হলেও রিলেট করতে পারছেন। চলুন আমরা একটু অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলতে চাচ্ছি। চলেন প্রিয় শিক্ষার্থী আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলবো। এটা নিয়ে আমরা বলেছি যে WH হু হুম হুইচ হট যুক্ত সেন্টেন্স থাকলে কি করতে হবে, সেই সেন্টেন্সটা ভাঙতে হবে। আমরা কিন্তু এটাও আগের ক্লাসে বলেছিলাম, বাট আরেকটু ডিটেইলে যাব যে WH পার্টগুলো বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলে থাকি প্রিয় শিক্ষার্থী। সো এখানে আমরা একটু আপনাকে ব্যাক করা, এই যে দেখেন বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ কি করা যায়, ভেঙে অনুবাদ করা যায়। নাম্বার 3 তে খেয়াল করা যে হু হুম হুইচ হট যুক্ত অংশ প্লাস সেন্টেন্স আপনি ভাঙতে পারবেন, এটা আগে কথা বলা হচ্ছিল। এখানে রিলেটিভ প্রোনাউনের ফরম্যাটটা দেখেন বা অ্যাডজেক্টিভ ক্লোজটা আপনি চিনতে পারলেন কিনা আমরা একটুখানি আপনাকে দেখানোর চেষ্টা করি। দেখেন বলা আছে কোনো নাউন প্রোনাউন থাকবে, তারপর হু হুম প্লাস ক্লোজ, মানে ওই যে একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট যুক্ত, মানে একটা সেন্টেন্স হবে। ক্লোজ মিন্স তো সেন্টেন্স। সো ওইটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে অলরেডি দ্য ডেডলাইন অফ দ্য প্রজেক্ট, এই যে ডেডলাইন যে প্রজেক্টের, হুইচ ওয়াজ অ্যাপ্রুভড ইন 2019 ফার্স্টলি অ্যান্ড শিডিউলড। রিমেম্বার এই যে শিডিউলড ভার্বটা এটা কিন্তু ওয়াজ অ্যাপ্রুভড অ্যান্ড ওয়াজ শিডিউলড, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই যে দেখেন একসাথে অনেকগুলো বিষয় কিন্তু এখন রিলেট করে। মানে একটু আগে যে আপনাকে আমরা ভার্বের কথা বললাম যে সাবজেক্ট ভার্ব চিনেন কিনা, লুক এখানে কিন্তু শিডিউল ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য প্রজেক্ট, এই সাবজেক্ট দ্য প্রজেক্ট which was approved and was scheduled to be completed by June 2021 এবারে has been revised, তার মানে the project has been revised। একটু খেয়াল করেন যে প্রজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখেন ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ বিন রিভাইজড সিঙ্গুলার, এই হ্যাজ সিঙ্গুলার। সো বুঝতে পারতেছেন এই যে ভার্বটা প্রিয় শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ যে এই ভার্বের সাবজেক্ট যে প্রজেক্ট সেটা আপনি চিনলেন কিনা, দ্যাট ইজ হাইলি ইম্পর্টেন্ট টু ফাইন্ড দ্য সাবজেক্ট। ওকে, আপনি সাবজেক্ট খুঁজে বের করতে পারেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন আমরা যে অনুবাদ করি যে ইতিমধ্যে কি হচ্ছে যে প্রকল্পের সীমা যা সময়সীমা ডেডলাইন যা 2019 সালে প্রথম অনুমোদিত হয়েছিল, হুইচ ওয়াজ অ্যাপ্রুভ ইন 2019। সো বলা হচ্ছে যে মানে 2019 সালে অনুমোদিত হয়েছিল এবং 21 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, অ্যান্ড ওয়াজ শিডিউল টু বি কমপ্লিটেড বাই
2021 মানে 2021 সালের মধ্যে সেটা শেষ হওয়ার কথা ছিল, বলা হচ্ছে যে হ্যাজ বিন রিভাইজ, সেটা সংশোধন করা হয়েছে টুয়াইস, দুইবার, বিকজ অফ ল্যাক অফ প্রোগ্রেস, মানে এই যে অগ্রগতির অভাবের কারণে দুইবার সেটা কি হয়েছে, সংশোধন করা হয়েছে। রিমেম্বার আমরা কথা বলতেছিলাম সাবজেক্ট ভার্ব চেনার কথা, আবার হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার পিছনে এটা হচ্ছে নাউন, প্রজেক্টটা কি এটা নাউন না, সো নাউন আছে, তারপর রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে এই হুইচ ওয়াজ অ্যাপ্রুভড ইন 2019। ফার্স্টলি এটা হচ্ছে এই পুরো অংশটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এই পুরো অংশটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। সো এরকম অ্যাডজেক্টিভ ক্লোজ কিন্তু খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখানে ভেঙে ভেঙে অনুবাদ দেওয়া আছে, এটা আমরা করলাম না, যেহেতু আমরা অলরেডি মোটামুটি ডিসকাস করেই ফেলছি প্রিয় শিক্ষার্থী। আরেকটা সেন্টেন্স দেখেন, আপনি আরো ভালো লাগবে, দেখেন কি বলা হচ্ছে, দ্য কজেস, খেয়াল করেন, দ্য কজেস অফ ডেথ অ্যাজ পার ডকুমেন্টস দ্যাট অ্যাকম্পানি দেয়ার বডিজ আর স্ট্রোকস, বলা হচ্ছে স্ট্রোকস অ্যান্ড হার্ট ডিজিজেস অ্যালংসাইড ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্টস। এবার দেখেন দ্য কজেস অফ ডেথ অ্যাজ পার ডকুমেন্টস, এটা সাবজেক্ট, দ্যাট অ্যাকম্পানি এটা ভার্ব, নাম্বার ওয়ান, দ্যাট আর, এই যে ডকুমেন্টসটা প্লুরাল, এই জন্য আরও প্লুরাল হয়েছে। সো এই যে হুট করে একটা ভার্ব পাচ্ছেন, অবশ্যই তার সাবজেক্টটা কোথায় খুঁজে বের করতে হবে, এবং সেটা কিন্তু পিছনে এই যে ডকুমেন্টস হচ্ছে সাবজেক্ট। আমরা অনুবাদ করি মৃত্যুর কারণগুলি তাদের দেহের সাথে থাকা নথি অনুসারে, ঠিক আছে? কজ অফ ডেথ, মৃত্যুর কারণগুলি কি কি, অনেকগুলো কারণ, অ্যাজ পার ডকুমেন্ট অনুযায়ী, দ্যাট যে সেটা কি করে, দেখেন কর্মক্ষেত্রে দুর্ঘটনার পাশাপাশি কোম্পানিদের বডিস আর স্ট্রোকস, পাশাপাশি কি কি আছে, হৃদরোগ, স্ট্রোক, হৃদরোগজনিত মৃত্যু, যেটা অ্যালংসাইড ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট, কর্মক্ষেত্র দুর্ঘটনার পাশাপাশি কি কি জিনিস, একটা হচ্ছে তাদের বডিতে যেটা আছে লেগে থাকা, কোম্পানিদের বডিতে, তাদের বডিতে লেগে থাকা যে নথি, সেই অনুসারে কর্মক্ষেত্র দুর্ঘটনা, পাশাপাশি স্ট্রোক এবং হৃদরোগজনিত মৃত্যু হচ্ছে এই মৃত্যুর কারণগুলো। সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যে এই সাবজেক্টটা কোথায়, এবং এই যে দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, দেখেন পিছনে সাবজেক্ট বা একটা নাউন, প্লুরাল নাউন, তাই না? আমরা বলেছি প্লুরাল নাউন, প্লুরাল না, সিঙ্গুলার হতে পারে। সো একটা নাউন থাকবে, তারপর হুহুম কিছু একটা থাকলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। সো এটা কিন্তু একটা পুরোটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেছে, আমার মনে হয় আপনি রিলেট করতে পারতেছেন প্রিয় শিক্ষার্থী। চলুন আমি আপনাকে আরও একটা সেন্টেন্স দেখাই, আপনি অনেকাংশে ধরতে পারবেন যে হাউ ইট ওয়ার্কস। দেখেন বলা হচ্ছে সিনিয়র প্রোগ্রামার্স, এটা দেখেন মানে প্লুরাল নাউন, হু ওয়ার ইনভলভড উইথ দ্য প্রজেক্ট ডিড নট, এই প্রোগ্রামার্সরা ডিড নট এনি নোটিসেবল ওয়ার্ক, এটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট কিন্তু পিছনে 2 নম্বর। আবার ওয়ার্ক নাউন হুইচ ফার্দার, এই ওয়ার্কটা কি করছে, ফার্দার কন্ট্রিবিউটেড টু দিস নাইটমেয়ার। সো খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সেন্টেন্সের ফরম্যাটটা ধরতে পারলেন কিনা। দেখেন সিনিয়র প্রোগ্রামার যারা প্রকল্পের সাথে জড়িত ছিলেন, এই যে প্রোগ্রামার যারা প্রকল্পের সাথে জড়িত ছিলেন, তারা কোনো লক্ষণীয় কাজ করেন, ডিড নট ডু এনি নোটিসেবল ওয়ার্ক। এই যে তারা, এই তারাও কোনটা, এটা হচ্ছে সিনিয়র প্রোগ্রামাররা। এবং দেখেন যা হুইচ, এই যে যা এই দুঃস্বপ্নে আরও অবদান রাখছে, বা দেখেন হুইচ ফার্দার কন্ট্রিবিউট টু দিস নাইটমেয়ার, এই দুঃস্বপ্নে আর অবদান রাখছে, মানে কি এই বাজে কাজটা বা প্রকল্প যে বন্ধ হয়ে গেছে, সেটা চলতেছে না, সেটা দুঃস্বপ্ন না, একটা বাজে জিনিস না, সেটা অবদান রেখেছে, মানে কি সেটা বৃদ্ধি পাচ্ছে। ফার্দার কন্ট্রিবিউট মানে অবদান রাখা হয়, অবদান রাখলে কোনো কিছু কী করবে, বাড়বে। সো ওই অর্থও কিন্তু এটা রিলেট করে প্রিয় শিক্ষার্থী। আমি মনে হয় আপনাকে অনেকাংশে বোঝাতে পারছি। সো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। আমি মনে হয় আপনার মানে বেসিকটা ক্লিয়ার করে ফেলছি। এখন যেটা কাজ আমাদের, সেটা হচ্ছে আপনি এই পুরো অংশটা একটুখানি ধরে ধরে অনুবাদের ফরম্যাটটা বুঝবেন। আমরা একটু অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে কথা বললাম এবং সাবজেক্ট ভার্ব নিয়ে কথা বললাম। আই থিঙ্ক ইটস ওকে নাও। এবং আপনি চাইলে এই পয়েন্টগুলো একটু বারবার প্র্যাকটিস করলে আমার মনে হয় খুব একটা ঝামেলা হবে না। সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।